বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও শোষণ বিভাগ। মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একনায়কতান্ত্রিক সরকার সম্পর্কে। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছি গণতান্ত্রিক সরকার সম্পর্কে। তো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আবার সম্পর্কের ভিত্তিতে, অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগের সম্পর্কের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তো আজকে যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা, যেহেতু আমাদের বোর্ড ছোট, এখানে সংসদীয় বা মন্ত্রী পরিষদ বিষয়টা এখানে লিখলাম না, আমাদের বোর্ড ছোট, এটা তোমরা বুঝে নিবা। সংসদীয় বা মন্ত্রী পরিষদ দুইটা কিন্তু একই। যাই হোক, তো এখন আমরা আসি যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে বা এটা কি। যে শাসন ব্যবস্থায় সংসদ বা যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগকে আইনসভার নিকট দায়ী থাকতে হয়, তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকতে হয়, তাকেই সংসদীয় শাসন ব্যবস্থা বলে। অথবা যে শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে অথবা শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভার নিকট অথবা সংসদের নিকট জবাবদিহি করতে হয়, সেই শাসন ব্যবস্থাকে আমরা সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা বলে থাকি। তাহলে আমাদের মধ্যে কিছুটা ধারণা আসছে যে সংসদের শাসন ব্যবস্থা কি। আচ্ছা, এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। মূলত সমস্ত ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে। মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি শাসন বিভাগের প্রধান, একাধারে তিনি আইনসভারও প্রধান। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য রয়েছে এই শাসন ব্যবস্থায় আমরা দেখি। প্রথম যে বৈশিষ্ট্য বলছে সেটা হচ্ছে সংসদের প্রাধান্য। এক নম্বর, সংসদের প্রাধান্য। যেহেতু এটা সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার সংসদের প্রাধান্য থাকবে, এটি স্বাভাবিক। এই শাসন ব্যবস্থায় বলাই হচ্ছে যে শাসন বিভাগ বা মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভা বা সংসদের নিকট দায়ী থাকবে। তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে সংসদে প্রাধান্য দেওয়া হচ্ছে, সংসদ একটা মূল সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর মন্ত্রিপরিষদ হচ্ছে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে অবশ্যই সংসদের নিকট। এবং সংসদে বা আইনসভায় যদি অনাস্থা প্রস্তাবনা হয়, তাহলে কিন্তু এই মন্ত্রিপরিষদ বিলুপ্ত হতে পারে, মন্ত্রিপরিষদ ভেঙে দিতে পারে। এই হচ্ছে সংসদের প্রাধান্য। এরপর হচ্ছে ক্ষমতা একত্রীকরণ। 2 নম্বর পয়েন্ট, ক্ষমতা
একত্রীকরণ। এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগ এবং আইন বিভাগ দুইটা বিভাগ কিন্তু একত্র হয়ে অর্থাৎ এক হয়ে কাজ করতেছে। তাহলে এই দুইটা বিভাগ একত্র হয়ে ক্ষমতা একত্রীকরণ হয়ে কাজ করে এই সংসদীয় শাসন ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছে। যা দেখা যাচ্ছে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে যথেষ্ট সম্পর্ক। কী সম্পর্ক রয়েছে দেখো, একজন যে মন্ত্রী সে সে কিন্তু শাসন বিভাগের সদস্য, একাধারে সে কিন্তু আইন বিভাগেরও সদস্য। আইন বিভাগের সদস্য প্রথমে তাকে আইন বিভাগের সদস্য হতে হবে, অর্থাৎ জাতীয় সংসদের পার্লামেন্টের অর্থাৎ জাতীয় সংসদ বা পার্লামেন্টের তাকে সদস্য হতে হবে, তারপরে সে মন্ত্রী হয়। তো এই হচ্ছে সম্পর্ক বা ক্ষমতা একত্রীকরণ। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান এই শাসন ব্যবস্থায় আমরা প্রথমে সংজ্ঞায় আলোচনা করেছি যে এই শাসন ব্যবস্থায় যে রাষ্ট্রপ্রধান থাকে সে হচ্ছে নিয়মতান্ত্রিক বা নামমাত্র। প্রকৃত ক্ষমতা হচ্ছে সংসদের হাতে বা শাসন বিভাগের জাতীয় কি বলে শাসন বিভাগের হাতে। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা হচ্ছে মন্ত্রিসভার হাতে। প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের হাতে হচ্ছে প্রকৃত ক্ষমতা থাকে। আর রাষ্ট্রপতি হচ্ছে নামমাত্র প্রধান। চার নম্বর পয়েন্ট হচ্ছে দায়িত্বশীল শাসন। দায়িত্বশীল শাসন। যেহেতু এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগকে তার কাজের জন্য, শাসন বিভাগ বা মন্ত্রী পরিষদকে তার কাজের জন্য জাতীয় সংসদের নিকট বা আইনসভার নিকট দায়ী থাকতে হয়, সেহেতু এই শাসন ব্যবস্থায় শাসক কিন্তু অটোমেটিকলি দায়িত্বশীল হয়ে যায়। যে কোনো লোক যখন তার কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে, সে কিন্তু অটোমেটিকলি দায়িত্বশীল হয়ে যায়। কারণ সেখানে যদি সে ভুল করে ফেলে সেটার কিন্তু জবাবদিহি করতে হবে, এই ভয়েই সে দায়িত্বশীল হয়ে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মন্ত্রীগণ আইনসভার সদস্য। মন্ত্রীগণ আইনসভার সদস্য। এই শাসন ব্যবস্থা শাসন বিভাগ বা মন্ত্রী যারা আছে তারা কিন্তু আইনসভারও সদস্য। প্রথমে তাকে পার্লামেন্টের সদস্য হতে অর্থাৎ তোমার যারা অর্থাৎ এই শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রথমে আইনসভার সদস্য হতে হয়েছে, এরপরেই কিন্তু সে মন্ত্রী হয়েছে বা প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে শাসন ব্যবস্থায় মন্ত্রীগণকে অবশ্যই আইনসভার সদস্য হতে হবে। 6 নম্বর পয়েন্ট বলা হয়েছে দলীয় শাসন। দলীয় শাসন অবশ্যই এই মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থা একটা দলীয় শাসন ব্যবস্থা। এখানে সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল কিন্তু সরকার গঠন করে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন।
এই সংসদীয় ও মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা অ্যাকচুয়ালি প্রতিনিধিত্বমূলক, অর্থাৎ প্রতিনিধি নির্বাচনের প্রত্যেকটা এলাকায় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে এই প্রতিনিধিরা কী হয়, পার্লামেন্টের সদস্য হয় এবং তারাই রাষ্ট্র পরিচালনা করে থাকে। অর্থাৎ মন্ত্রিপরিষদ সদস্যগণ সবাই হচ্ছে প্রতিনিধি, একটা এলাকা সে হচ্ছে প্রতিনিধি, সে নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কিন্তু সে সরকার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের সে একজন সদস্য হয়ে থাকে। বৈশিষ্ট্য লাস্ট পয়েন্ট হচ্ছে নমনীয়তা। 8 নম্বর পয়েন্ট, নমনীয়তা। এই শাসন ব্যবস্থাকে বলা হয় নমনীয় শাসন ব্যবস্থা, যেহেতু এখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী এবং আইন বিভাগে অনাস্থা প্রস্তাব আনলে এই শাসন বিভাগকে অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে বা সরকারকে যে কোনো সময় পদচ্যুত করা যায়। এবং এই শাসন ব্যবস্থায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যে কোনো আইন সংশোধন, পরিমার্জন এবং নতুন আইন প্রস্তাব পাশ করা যায়। এই শাসন ব্যবস্থাকে বলা হয় নমনীয় শাসন ব্যবস্থা। তো এই ছিল হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা গুণ বা ভালো দিক কী কী আছে। এই শাসন ব্যবস্থা ভালো দিক অর্থাৎ কি কি ভালো দিক আছে তোমরা হয়তো কেউ কেউ জেনে থাকবে যে বাংলাদেশের যে বর্তমান যে শাসন ব্যবস্থা এটা কিন্তু গণতান্ত্রিক এবং সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে শাসন ব্যবস্থার গুণ। আচ্ছা, এই শাসন ব্যবস্থার গুণ কি কি আছে আমরা দেখব। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ সম্পর্ক। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। তো আমরা এটার জায়গায় যে বৈশিষ্ট্য আলোচনা করেছি সেখানে কিন্তু তোমরা অনেকটা বুঝতে পারছো যে শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে এই শাসন ব্যবস্থায় কি 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 ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখানে বলা হচ্ছে যে শাসন ব্যবস্থায় মন্ত্রিপরিষদগণ বা শাসন বিভাগের সদস্য যারা তারা হচ্ছে মন্ত্রিপরিষদ সদস্য। তো এই মন্ত্রিপরিষদগণ কিন্তু প্রথম সে শাসন বিভাগের সদস্য এবং আইন বিভাগের সদস্য। অর্থাৎ প্রথমে তাকে পার্লামেন্টের সদস্য হতে হয়েছে, অর্থাৎ আইন বিভাগের সদস্য হতে হয়েছে, তারপরে সে মন্ত্রী পরিষদ সদস্য হয়েছে। তো এইভাবে এই শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক থাকার কারণে খুব সহজে শাসন বিভাগ তার কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারতেছে আইন বিভাগের সাহায্য নিয়ে। আচ্ছা, এটা ছিল প্রথম পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, দায়িত্বশীল জবাবদিহিতা। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা। জবাবদিহিতা। এই শাসন ব্যবস্থা শাসক
বা শাসন বিভাগকে যেহেতু তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়, সেহেতু এই শাসন বিভাগ এই শাসন বা এই সরকার অটোমেটিকলি কিন্তু দায়িত্বশীল হয়ে যায়। এর আগে আলোচনা করেছি যে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি যখন তার কাজের জন্য জবাবদিহি করতে হবে, তখন সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান কিন্তু অটোমেটিক্যালি দায়িত্বশীল হয়ে যায়। তো এই শাসন ব্যবস্থাতেই যেহেতু এই শাসন ব্যবস্থায় সরকারকে বা শাসন ব্যবস্থাকে তার কাজের জন্য আইনসভার নিকট বা পার্লামেন্টের নিকট জবাবদিহি করতে হয়, সেহেতু এই শাসন ব্যবস্থা অটোমেটিক্যালি দায়িত্বশীল হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, নমনীয়তা। এর আগে আলোচনা করেছি বৈশিষ্ট্য যে শাসন ব্যবস্থা নমনীয় শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগের সাথে আইন বিভাগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং দেখো যে এখানে যদি আইন পরিষদে বা আইনসভায় যদি অনাস্থা প্রস্তাব আনা হয়, তাহলে এই সরকার পদচ্যুত ঘটবে। এবং এই শাসন ব্যবস্থায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যে কোনো আইন পাশ করা যায় এবং যে কোনো আইন পরিবর্তন বা সংশোধন করা সম্ভব। তাই এই শাসন ব্যবস্থাকে বলা হয় নমনীয়। তাহলে এটা একটা গুণ, এই শাসন ব্যবস্থা একটা গুণ, নমনীয়তা। 4 নম্বর পয়েন্ট বলছে মর্যাদা সম্পন্ন বিরোধী দল। মর্যাদা সম্পন্ন বিরোধী দল, যেহেতু এই শাসন ব্যবস্থায় একাধিক দলের উপস্থিতি রয়েছে, একাধিক দল, এই শাসন ব্যবস্থায় একাধিক দল থাকে। এই শাসন ব্যবস্থায় যে বিরোধী দল থেকে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সে হচ্ছে সরকারি দলে গেল, সরকার গঠন করলো। আর যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো না, তারা কি করলো, তারা বিরোধী দলে থাকলো, এবং তারা বলছে যে মর্যাদা সম্পন্ন। অর্থাৎ এই শাসন ব্যবস্থায় বিরোধী দলকে একটা বিকল্প সরকার হিসাবে গণ্য করা হয়। কি হবে, এই বিরোধী দল সরকারের যৌক্তিক সমালোচনা করে সরকারকে সঠিক পথে এগোতে সাহায্য করে এবং রাষ্ট্র উন্নতির দিকে এগোতে থাকে। তাহলে এই শাসন ব্যবস্থায় বিরোধী দলকে মর্যাদা দেওয়া হয়। পাঁচ নম্বর পয়েন্ট বলছে যৌথ নেতৃত্ব। যৌথ নেতৃত্ব এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগ বা মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যৌথভাবে কাজ করতে উদ্বুদ্ধ হয়। একটা মন্ত্রিপরিষদ কিন্তু একজন মন্ত্রী থাকে না, একাধিক মন্ত্রী থাকে। হ্যাঁ, 20 জন, 30 জন, 40 জন পর্যন্ত বা তারও বেশি মন্ত্রী থাকতে পারে। সেই মন্ত্রীরা একসাথে নেতৃত্ব দেয় দেশকে এগিয়ে নেওয়ার জন্য। ছয় নম্বর পয়েন্ট, নাগরিক সচেতনতা। ছয় নম্বর পয়েন্ট বলছে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক।
এই শাসন ব্যবস্থা কীভাবে নাগরিকদের সচেতন করে দেখো, যেহেতু এই শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকে, একটা দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার ক্ষমতা যায় আর বাদবাকি দলগুলো বিরোধী দলে থাকে। তো এই দেশের নাগরিকগণ সরকারি দল এবং বিরোধী দলের জনসভায় যায়, তাদের বক্তব্য শোনে এবং সরকারি দলের পার্লামেন্টের অধিবেশন তারা দেখে। পার্লামেন্টের অধিবেশন তারা বিভিন্ন গণমাধ্যমে তারা দেখে থাকে বা পড়ে থাকে। এগুলো পড়ে বা দেখে তারা সচেতন হয়, তারা অনেক কিছু জানতে পারে, জানার ফলে কি তারা নিজেদেরকে সচেতন মনে করে। এইভাবে এই শাসন ব্যবস্থায় নাগরিকগণ সচেতন বা সচেতন বৃদ্ধির সহায়ক হয়। 7 নম্বর পয়েন্ট, সুষ্ঠু শাসন ব্যবস্থা। সুষ্ঠু শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা বলছে সুষ্ঠু শাসন ব্যবস্থা, অর্থাৎ এই শাসন ব্যবস্থা শাসন বিভাগ এবং আইন বিভাগের সাথে একটা যৌথ যে একটা সম্পর্ক, এই সম্পর্কের ফলে তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে সহায়তা হয়। হ্যাঁ, আইন বিভাগের সাহায্যে, যেহেতু আইন বিভাগের কিছু সদস্য নিয়ে শাসন বিভাগ গঠিত, শাসন বিভাগের সদস্য যারা, তারা কিন্তু আইনসভার সদস্য। দেশের প্রয়োজনে তারা যে কোনো আইন এই আইনসভার সহযোগিতায়, যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য এই মন্ত্রিপরিষদ সদস্যগণ, তারা যে কোনো আইন খুব সুন্দরভাবে পাশ করতে সহায়তা করে এবং রাষ্ট্রকে একটা সুন্দর বা উন্নতির দিকে নিয়ে যেতে সহায়তা করে। এটা বলা হয় সুষ্ঠু শাসন ব্যবস্থা। 8 নম্বর পয়েন্ট বলছে স্বৈরাচার বিরোধী। স্বৈরাচার বিরোধী। যেহেতু এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকতে হয়, আইনসভার নিকট জবাবদিহি করতে হয়, তাই এই শাসন ব্যবস্থায় চাইলেও সরকার স্বৈরাচারী হতে পারে না। চাইলেও স্বৈরাচারী হতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে না, সম্ভব না। যা ইচ্ছা তাই করতে গেলে তাকে জবাবদিহি করতে হবে আইনসভার নিকট, এবং আইনসভায় অনাস্থা হারালে কিন্তু এই সরকারকে পদত্যাগ করতে হবে। 9 নম্বর পয়েন্ট বলছে দ্রুত আইন প্রণয়ন। এই শাসন ব্যবস্থায় যেহেতু আইনসভার কিছু সংখ্যক সদস্য নিয়ে শাসন বিভাগ গঠিত, শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই এই শাসন ব্যবস্থার সরকারি দল বা শাসন বিভাগের সদস্যগণ যে কোনো আইন খুব সহজেই আইনসভায় পাশ করে নিতে পারে। যেহেতু শাসন বিভাগের সদস্যরা সরকারি দলের সদস্য বা সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য, তাই খুব যে কোনো আইন দ্রুততার সহিত পাশ করে নিতে পারে। লাস্ট যে গুণ আলোচনা করছে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা যায়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা সম্ভব। এই শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা সম্ভব, অর্থাৎ রাজতন্ত্র থাকবে কিন্তু তার নিয়মতান্ত্রিকভাবে, অর্থাৎ কার্যকারীভাবে না। যেমন ব্রিটেনে আছে, যেমন জাপানে আছে, এরকম অনেক দেশেই রয়েছে যে এই গণতান্ত্রিক রাষ্ট্রে বা
মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা হয়েছে। তাহলে ঐতিহ্যও বজায় রাখা গেল এবং সরকারও কোনো সমস্যা হলো না, বা শাসন ব্যবস্থা কোনো সমস্যা হলো না। তো এই ছিল সংসদের শাসন ব্যবস্থার গুণ। তো প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা শাসন ব্যবস্থারই দোষ গুণ দুটাই রয়েছে। আমরা গুণ নিয়ে আলোচনা করলাম। তো এই শাসন ব্যবস্থায় কিছু দোষও রয়েছে, সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। দোষ, এই শাসন ব্যবস্থা প্রথম যে দোষ বা ত্রুটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্থিতিশীলতার অভাব। স্থিতিশীলতার অভাব। দেখো, আমরা প্রথমেই বৈশিষ্ট্য আলোচনা করেছি যে এই শাসন ব্যবস্থা সরকারকে বা শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভা বা সংসদের নিকট দায়ী থাকতে হয়, জবাবদিহি করতে হয়। এবং যদি আইনসভায় বা সংসদে এই সরকারের অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়, তাহলে কিন্তু এই সরকারকে পদচ্যুত করতে হয় বা পদত্যাগ করতে হয়। এই সরকার ক্ষমতা থাকতে পারে না। খুব সহজেই এই সরকারকে পদচ্যুত করা সম্ভব। তাহলে বোঝা যাচ্ছে যে শাসন ব্যবস্থা স্থিতিশীল নয়, অস্থিতিশীল। একটা রাষ্ট্রের জন্য অস্থিতিশীল শাসন ব্যবস্থা কিন্তু ক্ষতিকর। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, জরুরি অবস্থা অনুপযোগী। জরুরি অবস্থা অনুপযোগী। জরুরি অবস্থায় অনুপযোগী অর্থাৎ এই শাসন ব্যবস্থা শাসক বা সরকারি দল, বিরোধী দল বিভিন্ন জরুরি অবস্থায় দীর্ঘ আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়। এই আলোচনা সমালোচনা দীর্ঘ সময় ধরে চলে বা দীর্ঘদিন ধরে চলে। এই সময়টা জরুরি অবস্থায় কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে দেরি হলে সেই রাষ্ট্রের বা সেই অবস্থা ক্ষতি সাধিত হয়। তাহলে জরুরি অবস্থা, যেহেতু এই শাসন ব্যবস্থা জরুরি অবস্থায় খুব সিদ্ধান্ত নিতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, সেহেতু এই শাসন ব্যবস্থা এটা একটা ত্রুটি বা একটা দোষ। 3 নম্বর পয়েন্ট, দলাদলি। অর্থাৎ দল ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা যেহেতু দল নেই, এই শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকে এবং এই শাসন ব্যবস্থায় জনগণ অনেক সময় রাষ্ট্রের চাইতে নিজেদের রাজনৈতিক দলকে বেশি প্রাধান্য দিতে থাকে। হ্যাঁ, নিজেদের রাজনৈতিক দলকে তোমরা বর্তমান অবস্থা দেখলে বুঝতে পারবে। তোমরা যদি খবর দেখো, বর্তমান অবস্থা পরিস্থিতি দেখো, হ্যাঁ, দেখে বুঝতে হবে যে আসলে দেশের নেতারা রাষ্ট্রের চাইতে নিজেদের দলকেই বেশি প্রাধান্য দেয়। সেটা যে কোনো দলই হোক, নিজের দলকেই বেশি প্রাধান্য দেয় এবং যুক্তিযুক্ত কোনো মানে সমালোচনা না করে তারা দলের জন্য অর্থাৎ বিরোধিতার জন্য বিরোধিতা করে থাকে। তো এটা
অবশ্যই রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা একটা দোষ। 4 নম্বর পয়েন্ট বলছে মন্ত্রী পরিষদের একনায়কত্ব। মন্ত্রী পরিষদের একনায়কত্ব। এই শাসন ব্যবস্থায় সংসদের বা আইনসভার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হয়ে শাসন বিভাগ বা মন্ত্রী পরিষদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ফার্স্ট নম্বর পয়েন্ট, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। যেহেতু এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগের সদস্য যারা তারা আইনসভারও সদস্য, এই যে একটা মিক্সড, অর্থাৎ যে আইনসভার সদস্য সেখান থেকে কিছু সদস্য কিন্তু শাসন বিভাগের সদস্য হয়েছে। তো এই জন্য এই দুইটা বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এদের মধ্যে যে স্বতন্ত্রীকরণ নীতি সেটা কিন্তু নষ্ট হয়েছে। তো এই শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি সেটা অনুপস্থিত। অস্থিতিশীল যুক্তফ্রন্ট গঠনের ঝুঁকি। অস্থিতিশীল যুক্তফ্রন্ট গঠনের ঝুঁকি। এই শাসন ব্যবস্থায় অনেক সময় কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতা যেতে পারে না, অনেক সময় এককভাবে সরকার গঠন করতে পারে না। তখন কি করতে হয়? তখন ওই রাজনৈতিক দল অন্যান্য সমমনা রাজনৈতিক দলদের নিয়ে কি করে? সরকার গঠন করে। যেহেতু একটা রাজনৈতিক দলের একরকম বৈশিষ্ট্য থাকে, একরকম মতাদর্শ থাকে, তো যখন এই বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটা সরকার গঠিত হয় তখন এই সরকার কিন্তু অস্থিতিশীল হয়, ঝুঁকিপূর্ণ হয়, বেশি দিন স্থায়ী হয় না, সরকার যে কোনো সময় পতন ঘটে। সেটা আমরা কিন্তু এই বর্তমান পরিস্থিতি দেখলেও বুঝতে পারবো, আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় এরকম ঘটনা ঘটছে, আমরা দেখছি। এই হচ্ছে একটা দোষ। লাস্ট যে দোষের কথা আলোচনা করেছে 7 নম্বর, শব্দ স্বাধীন ও অনুন্নত স্বাধীন অনুন্নত দেশের জন্য অনুপযোগী
লাস্ট যে দোষের কথা আলোচনা করেছে বা সমালোচনা করেছে সেটা হচ্ছে সদ্য স্বাধীন ও অনুন্নত দেশের জন্য অনুপযোগী। এই শাসন ব্যবস্থা যেহেতু এই শাসন ব্যবস্থা বলছে যে সদ্য স্বাধীন অর্থাৎ নতুন যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে যেহেতু সুষ্ঠু গণতান্ত্রিক দল থাকে না, জনগণের শিক্ষিত হার কম থাকে, জনগণ সচেতন থাকে না, তো এই শাসন ব্যবস্থা বলছে এই শাসন ব্যবস্থা ওই রকম দেশ বা যে সদ্য স্বাধীন হয়েছে বা অনুন্নত দেশ এই দেশে এটা কিন্তু অনুপযোগী, উপযোগী না। এই ছিল সংসদে এবং মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থার দোষ বা ত্রুটি। তো আমরা কিছুটা হলেও এই শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি বা ধারণা লাভ করছি। এই শাসন ব্যবস্থা কাকে বলে, এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী, এই শাসন ব্যবস্থার গুণ কী, এবং লাস্ট আমরা আলোচনা করলাম এই শাসন ব্যবস্থার দোষ বা ত্রুটি। তা প্রত্যেকটা শাসন ব্যবস্থায় কিন্তু গুণ এবং দোষ রয়েছে। তো এই সমস্ত গুণ এই শাসন ব্যবস্থায় কিন্তু ত্রুটি রয়েছে বা গুণ রয়েছে, দুটি রয়েছে। তো অবশ্যই ত্রুটির চাইতে বা দোষের চাইতে গুণের পাল্লাই কিন্তু বেশি ভারী। অবশ্যই বর্তমান বিশ্বে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে এই বর্তমান পৃথিবীতে এই শাসন ব্যবস্থা অর্থাৎ সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা বেশি প্রচলিত। কারণ কি, এই শাসন ব্যবস্থা অবশ্যই জনপ্রিয় শাসন ব্যবস্থা। তো যাই হোক, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।